ক্লাস 11 এর সেকেন্ড সেমিস্টারের প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমরা তোমাদের পাঠ্য রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ছুটি গল্পটি পড়ব। এই গল্পটি আমরা শুরু থেকে শেষ পর্যন্ত লাইন ধরে ধরে ভীষণভাবে খুঁটিয়ে পড়ব এবং এমনভাবে পড়ব যাতে পরীক্ষায় যে কোনো প্রশ্ন আসলে আমরা উত্তর করতে পারি। তো আমরা শুরু থেকে শেষ পর্যন্ত লাইন ধরে ধরে তো পড়বই, সেই সঙ্গে জানবো কোন জায়গা থেকে ঠিক কেমন প্রশ্ন আসতে পারে। তোমরা জানো যে এই সেমিস্টারে তোমাদেরকে এসএকিউ এবং ডেসক্রিপটিভ টাইপের প্রশ্নের উত্তর করতে হবে। সুতরাং তোমরা যদি টেক্সট ভালো করে পড়ো তাহলে কিন্তু উত্তর করা তোমাদের পক্ষে মোটেও কঠিন হবে না। তো আমরা গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই খুব ভালোভাবে পড়ব, কিন্তু তার আগে আমরা জেনে নেব যে এই গল্পটির উৎস কী, অর্থাৎ কোথা থেকে নেওয়া হয়েছে। জানবো এই গল্পটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়। এছাড়াও জানবো গল্পটির প্রধান চরিত্র কারা, গল্পের মূল বিষয় কী, সমস্ত বিষয় আমরা জানবো। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই তোমরা মন দিয়ে দেখো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করতে ভুলো না, আর বন্ধুদের সাথে শেয়ার করো। আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আমি কিন্তু এই টেক্সট ধরে ধরে পড়ানোর সাথে সাথে তোমাদের ভাষা সংস্কৃতি বইটাও কিন্তু আমি আগের বারের মতো পড়াবো, এবং এগুলো পড়ানো শেষ হলে আমি তোমাদের প্রত্যেকটি বিষয় থেকে ঠিক কেমন প্রশ্ন উত্তর হতে পারে সেসব বিষয় নিয়েও আলোচনা করব। তো চলো আর কথা না বাড়িয়ে আমরা এই ছুটি গল্পের কিছু খুঁটিনাটি বিষয় জেনে নিই, অর্থাৎ গল্পটি কোথা থেকে নেওয়া হয়েছে এবং কবে কোথায় প্রকাশিত হয় সমস্ত বিষয় আমরা জেনে নিই। আমাদের পাঠ্য ছুটি গল্পটি নেওয়া হয়েছে রবীন্দ্রনাথ রচিত ছোট গল্পের সংকলন গল্পগুচ্ছ এর প্রথম খণ্ড থেকে। গল্পটি গল্পগুচ্ছ এর 29তম গল্প। এটি সাধনা পত্রিকার 1299 বঙ্গাব্দের পৌষ সংখ্যায় প্রথম প্রকাশিত হয়। গল্পের প্রধান চরিত্র ফটিক চক্রবর্তী, যার বয়স 13 বছর। অন্যান্য চরিত্রের মধ্যে রয়েছে মাখনলাল, যে ফটিকের ভাই, বিশ্বম্ভর চক্রবর্তী, তিনি ফটিকের মামা, এছাড়া ফটিকের মা, বাঘা বাগদি, এই চরিত্রগুলি রয়েছে। এছাড়াও আমরা গল্পের ঘটনায় দেখব ফটিকের মামির কথা এবং মামাতো ভাইদের কথাও রয়েছে, যদিও তাদের নাম বলা হয়নি। রবীন্দ্রনাথ ঠাকুর বয়ঃসন্ধির বা কিশোর কিশোরী বা টিনেজ ছেলেমেয়েদের নিয়ে যে কটি গল্প লিখেছেন তার মধ্যে অন্যতম এই গল্প ছুটি। তো এই গল্প আমরা লাইন ধরে ধরে আলোচনা করি। চলো। কিছু বলা হচ্ছে, বালকদিগের সর্দার ফটিক চক্রবর্তীর মাথায় চট করিয়া একটা নূতন ভাবোদয় হইল। তো তাহলে বুঝলাম আমরা যে কিছু বালকদের কথা বলা হচ্ছে, কিছু ছেলেদের কথা বলা হচ্ছে, যাদের সর্দারকে ফটিক চক্রবর্তী। এই ফটিক চক্রবর্তী এই গল্পের প্রধান চরিত্র। তো তার মাথায় চট করে হঠাৎ করে একটা নতুন ভাবোদয় হলো, একটা নতুন আইডিয়া আসলো, একটা নতুন ভাবনা আসলো। সে ভাবনাটা কি দেখি, নদীর ধারে একটা প্রকাণ্ড শালকাষ্ঠ মাস্তুলে রূপান্তরিত হইবার প্রতীক্ষায় পড়িয়াছিল। স্থির হইল সেটা সকলে মিলিয়া বড়াইয়া লইয়া যাইবে। তাহলে ফটিক চক্রবর্তীর মাথায় কি বুদ্ধি আসলো, যে তারা দেখলো যে নদীর ধারে একটা প্রকাণ্ড শাল কাষ্ঠ, অর্থাৎ শাল গাছের কাঠ, প্রকাণ্ড আকৃতিদার, অনেক বড়। তো সেই শাল কাষ্ঠ বা শাল কাঠটি কিসের জন্য পড়েছিল, মাস্তুলে রূপান্তরিত হইবার প্রতীক্ষা করছিল। তো মাস্তুল শব্দের অর্থ হচ্ছে নৌকা বা জাহাজে যে পাল থাকে, তো সেই পাল খাটাবার যে কাঠের উঁচু দণ্ড সেটাকে বলা হয় মাস্তুল। তো এই শালকাঠটি এমনভাবে পড়ে আছে যে মনে হচ্ছে যে এটা হয়তো ভবিষ্যতে গিয়ে মাস্তুলে রূপান্তরিত হবে। তো ফটিকের মাথায় কি বুদ্ধি আসলো, যে সেই শালকাষ্ঠ বা শালকাঠকে তারা সকলে মিলে গড়িয়ে নিয়ে যাবে, গড়াইয়া লইয়া যাইবে, অর্থাৎ গড়িয়ে নিয়ে যাবে। তাহলে যদি এখান থেকে প্রশ্ন হয়, বালকদিগের সর্দার ফটিক চক্রবর্তীর মাথায় চট করিয়ে একটা নূতন ভাবোদয় হলো, তো তার মাথায় নূতন কি ভাবোদয় হয়েছিল বা কি ভাবনা এসেছিল। আচ্ছা, এরপর বলা হচ্ছে, দেখো, যে ব্যক্তির কাঠ আবশ্যককালে তাহার যে কতখানি বিস্ময়, বিরক্তি এবং অসুবিধা বোধ হইবে তাহাই উপলব্ধি করিয়া বালকেরা এ প্রস্তাবে সম্পূর্ণ অনুমোদন করিল। তো বালক বা ছেলেদের মধ্যে বা যারা ধরো টিনেজ বা কিশোর কিশোরী, তাদের মধ্যে এই বিষয়টা থাকে বেশ, যে আমি এমন একটা কাজ করব যে হয়তো তাতে অন্য কারো অসুবিধা হতে পারে, সেটাকে তারা মানতে চায় না। ঠিক আছে, হবে, বরং তাতে আর মজা পায়। তো এক্ষেত্রে কি বলা হচ্ছে, যে
যে ব্যক্তির কাঠ অর্থাৎ এই শাল কাঠের মালিক যিনি, তার যে তার যখন প্রয়োজন হবে এই কাঠটি, তখন যে তার কতটা বিস্ময় বিরক্তি হবে বা অসুবিধা হতে পারে, যে সেটাকে গড়িয়ে গড়িয়ে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, যে তাতে তার কী অসুবিধা হতে পারে, এটা উপলব্ধি করে বা এটা বুঝতে পেরে বালকেরা এই প্রস্তাব অর্থাৎ এই যে ফটিক যে প্রস্তাবটি দিয়েছে যে এই শালকাষ্ঠকে বা শালকাঠকে গড়িয়ে গড়িয়ে নিয়ে যেতে হবে, সেই প্রস্তাবকে বা সেই প্রপোজালকে তারা কি করলো, অনুমোদন করলো। অর্থাৎ তারা বললো হ্যাঁ ঠিক আছে, তাই করা যাবে। এবার কি হলো, কোমর বাঁধিয়া সকলেই যখন মনোযোগের সহিত কার্যে প্রবৃত্ত হইবার উপক্রম করিতেছে, এমন সময়ে ফটিকের কনিষ্ঠ মাখনলাল গম্ভীরভাবে সেই গুঁড়ির উপরে গিয়া বসল। তো যাই হোক, সব ছেলেরা তো ঠিক করলো কি করবে। এবার সবাই যখন কোমর বাঁধিয়া অর্থাৎ যখন পুরোপুরিভাবে তার বেশ মনোযোগের সঙ্গে সেই কাজটা করতে চলেছে, ঠিক সেই সময় ফটিকের কনিষ্ঠ অর্থাৎ ফটিকের ভাই, ফটিকের কনিষ্ঠ ফটিকের ছোট ভাই, তার নাম কি মাখনলাল, সে গম্ভীরভাবে সেই গুঁড়ির উপর গিয়া বসিল, অর্থাৎ সেই গুঁড়িটার উপর গিয়ে বসল। ছেলেরা তাহার এইরূপ ঔদাসীন্য দেখিয়া কিছু বিমর্ষ হইয়া গেল, যে এই যে হঠাৎ করে এই রকম করলো, ওরা একটা কাজ করতে চলেছে, হঠাৎ গিয়ে মাখন সেখানে বসে পড়েছে, সেটা দেখে ওরা কিছুটা বিমর্ষ হয়ে গেল যে কি হবে এখন। একজন আসিয়া ভয় ভয়ে তাহাকে একটু আধটু ঠেলিল, কিন্তু সে তাহাতে কিছু মাত্র বিচলিত হইল না। যে একজন ঠেললো তাকে সরানোর জন্য, কিন্তু সে কিন্তু সরল না। তাহলে বোঝা যাচ্ছে যে ফটিকের ভাই মাখনলাল একটু আলাদা প্রকৃতির স্বভাবের ক্ষেত্রে। সাধারণত এরকমই হয়ে থাকে। আচ্ছা, দুই ভাইয়ের মধ্যে দেখা যায় এরকমই হয়। আবার অনেক সময় এরকমও হয় যে দুই ভাইয়ের মধ্যে বা দুই বোনের মধ্যে ভীষণ মিল। যাই হোক, আমরা গল্পের কথা বলি। এই অকাল তত্ত্বজ্ঞানী মানব সকল প্রকার ক্রীড়ার অসারতা সম্বন্ধে নীরবে চিন্তা করিতে লাগল। এই অকাল তত্ত্বজ্ঞানী কাকে বলা হয়েছে? মাখনকে। অকাল তত্ত্বজ্ঞানী মানব বলা হয়েছে, যে সে যেন সকল প্রকার ক্রীড়ার অসারতা অর্থাৎ এই যে এত ক্রীড়া বা এত খেলা ছেলেরা করে, সেগুলো যেন অসার, তার কাছে কিছুই, তার কোনো মূল্য নেই। এই বিষয় নিয়ে যেন সে চিন্তা করতে লাগলো। কে চিন্তা করতে লাগলো? মাখনলাল। ফটিক আসিয়া আস্ফালন করিয়া কহিল, দেখ, মার খাবি, এই বেলা ওঠ। যেহেতু তাদের বন্ধুদের একটা কাজে বা একটা খেলার তার উদ্যোগী হয়েছে, সেক্ষেত্রে তার ভাই বাধা দিচ্ছে, তো সেক্ষেত্রে তার যা মনে হতে, সে এসে বলছে, দেখ, বেশ জোরের সঙ্গে বলল যে মার খাবি, এই বেলা ওঠ। তো মাখন কি করলো দেখি, সে তাহাতে আরও একটু নড়িয়া চুড়িয়া আসনটি বেশ স্থায়ী রূপে দখল করিয়া নিল। অর্থাৎ দাদাজি তাকে কিছু বলেছে, সেটাকে পাত্তা না দিয়ে বেশ ভালোভাবে সেখানে বসে পড়ল। এরূপ স্থলে সাধারণের নিকট রাজ সম্মান রক্ষা করিতে হইলে অবাধ্য ভ্রাতার গণ্ডদেশে অনতি বিলম্বে এক চর কষাইয়া দেওয়া ফটিকের কর্তব্য ছিল। সাহস হইল না। এই যে এই পরিস্থিতিতে সে তো বালকদের সর্দার, ছেলেদের সর্দার, সে প্রধান, দলের লিডার। এবার তার উচিত কি ছিল, যে ভাইয়ের গালে একটা চর বসিয়ে দেওয়া, কিন্তু তার সাহস হলো না। কিন্তু এমন একটা ভাব ধারণ করিল যেন ইচ্ছা করিলেই এখনই উহাকে রীতিমতো শাসন করিয়া দিতে পারে, কিন্তু করিল না। যে বন্ধুদের সামনে একটা প্রেস্টিজের ব্যাপার, তো সে এমন একটা ভাব করলো যে সে চাইলে ভাইকে শাসন করতে পারে, কিন্তু করলো না। কারণ কেন করলো না, এই জায়গা থেকে প্রশ্ন হতে পারে। কারণ পূর্বাপেক্ষা অর্থাৎ আগের থেকেও, পূর্বযুক্ত অপেক্ষা অর্থাৎ আগের থেকেও আরও একটা ভালো খেলা মাথায় উদয় হইয়াছে। অর্থাৎ একটা খেলা তো তারা ঠিক করেছিল যে শালকাঠকে তারা ঠেলে নিয়ে যাবে। এবার তার মাথায় আসলো আর একটা খেলা, যে এর থেকে ভালো একটা খেলা, তাহাতে আরেকটু বেশি মজা আছে। কিসের? সে যে আরেকটা নতুন খেলা তার মাথায় এসেছে, সেই খেলার কথা বললো, প্রস্তাব করিল। অর্থাৎ তাদেরকে বললো, কি বললো? মাখনকে শুদ্ধ ওই কাঠ গড়াইতে আরম্ভ করা যায়। অর্থাৎ আমরা তো ভেবেছিলাম যে ওই শালকাঠকে গড়িয়ে নিয়ে যাব, এবার মাখন যেহেতু ওর ওপর বসে আছে, সরছে না, এবার মাখনকে শুদ্ধ এই শালকাঠটাকে গড়িয়ে নিয়ে যেতে হবে। মাখন মনে করিল ইহাতে তাহার গৌরব আছে, ইহাতে তার গৌরব, অর্থাৎ সে বসে আছে, তাকে নিয়ে সবাই ঠেলছে, বেশ মজার বিষয়টা। কিন্তু অন্যান্য পার্থিব গৌরবের ন্যায় ইহার আনুষঙ্গিক যে বিপদের সম্ভাবনাও আছে, তাহার কিংবা আর কারো মনে উদয় হয় নাই। অর্থাৎ এই যে খেলাটা যদি ওরা খেলে, অর্থাৎ মাখনকে শুদ্ধ গাছটাকে যদি তারা, গাছের গুড়িটাকে যদি তারা খেলতে থাকে, তাহলে কি হতে পারে? অবশ্যই মাখন পড়ে গিয়ে তার আঘাত লাগার সম্ভাবনা থাকতে পারে। এই বিষয়টা কিন্তু মাখনের মনেও আসেনি,
আর কারো মাথায় কিন্তু এই বিষয়টা আসেনি। ছেলেরা কোমর বাঁধিয়া ঠেলিতে আরম্ভ করিল। মারো ঠেলা হেইও, সাবাস জোয়ান হেইও, এইভাবে তারা ঠেলতে থাকলো। যে এইরকম সুর করে করে কথা বলতে বলতে তারা ওই শালকাঠটাকে মাখন সূত্র ঠেলতে আরম্ভ করলো। বুড়ি এক পা ঘুরিতে না ঘুরিতে মাখন তাহার গাম্ভীর্য, গৌরব এবং তত্ত্বজ্ঞান সমেত ভূমিষ্যাৎ হইয়া গেল। অর্থাৎ এতক্ষণ যে মাখনের মধ্যে আমরা গাম্ভীর্য দেখছিলাম, তার ভেতরে যে গৌরব বা একটা বেশ তার মনে হচ্ছে বেশ রাজা রাজা ব্যাপার একটা হবে, বা তার যে তত্ত্বজ্ঞান, যে কোনো খেলাই তার কাছে সেরকম গুরুত্বপূর্ণ ছিল না, এই সমস্ত কিছু নিয়ে সে কিন্তু ভূমিষ্যাৎ হয়ে গেল, অর্থাৎ সে মাটিতে লুটিয়ে পড়ল। খেলার আরম্ভে এইরূপ আশাতীত ফল লাভ করিয়া অন্যান্য বালকেরা বিশেষ হৃষ্ট হইয়া উঠিল। কিন্তু ফটিক কিছু শশক ব্যস্ত হইল। অর্থাৎ কিছু কিছু ছেলেরা হয়, মানে এই যে খেলাটা শুরু হয়েছে, সেই খেলার পর এই যে একটা মজা, একজন পড়ে গেলে আমরা ছোটবেলা থেকে দেখি কেউ একজন যদি পড়ে যায় আমরা বেশ মজা পাই, তার যে ব্যথা লেগেছে সে বিষয়টা আমাদের মাথায় থাকেন। তো যাই হোক, মাখন যা পড়ে গেছে এতে কিন্তু বালকরা বেশ খুশি হয়েছে। কিন্তু ফটিক শশক ব্যস্ত হইল, অর্থাৎ তার মধ্যে বেশ চঞ্চলতা দেখা গেল। নিশ্চয়ই তার কারণ আছে। তো কারণ হিসেবে কি বলা যায় যে সে হয়তো মায়ের কাছে গিয়ে নালিশ করবে, আর মাখনের মা মাখনকে বেশি ভালোবাসতেন, আমরা দেখবো গল্প পড়তে পড়তে। তো ফটিকের বিরুদ্ধে যদি সে মায়ের কাছে নালিশ করে, তাহলে ফটিক কিন্তু তার মার কাছে বেশ বকা পাবে। সেই ভয়ে ফটিক কিন্তু শশক ব্যস্ত হইল, অর্থাৎ সে ব্যস্ত হয়ে পড়লো। শশক ব্যস্ত অর্থাৎ শশকের ন্যায় ব্যস্ত। খরগোশ যেমন সবসময় ব্যস্ত থাকে, সেই রকম, মানে অতিরিক্ত ব্যস্ত বোঝাতে এই শব্দটা ব্যবহার করা হয়েছে। মাখন তৎক্ষণাৎ ভূমিশয্যা ছাড়িয়া ফটিকের উপরে গিয়া পড়ল। ভূমিশয্যা অর্থাৎ ভূমির বিছানা, মাটির বিছানা, সে তো মাটি তো পড়ে গেছে, তো সে তৎক্ষণাৎ অর্থাৎ তখনই সে ওই যেখানে পড়ে গিয়েছিল সেখান থেকে উঠে ফটিকের উপরে গিয়া পড়ল। একেবারে অন্ধভাবে মারিতে লাগলো এবং দাদাকে সে ভীষণভাবে মারতে লাগলো। তাহার নাকে মুখে আঁচড় কাটিয়া কাঁদিতে কাঁদিতে গৃহাভিমুখে গমন করিল। খেলা ভাঙিয়া গেল। সে কি করলো, তার দাদাকে ভীষণভাবে মারলো, এমনভাবে মারলো যে নাকে মুখে আঁচড় কেটে দিল, এবং নিজেই কাঁদতে কাঁদতে গৃহাভিমুখে অর্থাৎ বাড়ির দিকে সে এলো, এবং এর ফলে কি হলো, খেলা ভেঙে গেল। এরপর ফটিক কি করছে, ফটিক গোটা কত কাশ উৎপাটন করিয়া লইয়া একটা অর্ধ নিমগ্ন নৌকার গলুইয়ের উপরে চড়িয়া বসিয়া চুপচাপ করিয়া কাশের গোড়া চিবাইতে লাগলো। ফটিক কি করলো, কয়েকটা কাশ ফুল, তাহলে কাশফুল কখন ফোটে, এই দুর্গাপুজোর আগে। তো সে কাশ উৎপাটন করিয়া অর্থাৎ কাশ ছিঁড়ে কি করলো, একটা অর্ধনিমগ্ন অর্থাৎ অর্ধেকটা ডুবে আছে এরকম নৌকার গলুইয়ের উপর বসে চুপচাপ সে কাশের গোড়া চিবাইতে লাগলো। হয়তো সে কিছু ভাবছে যে কি হতে পারে। যাই হোক, এরপর কি হচ্ছে যে এমন সময় একটা বিদেশি নৌকা ঘাটে আসিয়া লাগল। একটি অর্ধবয়সী ভদ্রলোক কাঁচা গোঁফ এবং পাকা চুল লইয়া বাহির হইয়া আসিলেন। বালককে জিজ্ঞাসা করিলেন, চক্রবর্তীদের বাড়ি কোথায়? তাহলে এবার আমরা আরেকটি চরিত্রকে দেখতে পেলাম, যে একটা বিদেশি নৌকা ঘাটে আসলো, ফটিক তো সেখানেই ছিল। তো সেই নৌকা থেকে একজন অর্ধবয়সী অর্থাৎ মাঝ বয়সী ভদ্রলোক, তার চেহারার বর্ণনা কেমন, কাঁচা গোঁফ এবং পাকা চুল নিয়ে তিনি বাইরে আসলেন, এবং তিনি বালক অর্থাৎ ফটিককে জিজ্ঞাসা করলেন যে চক্রবর্তীদের বাড়ি কোথায়। বালক দাঁটা চিবাইতে চিবাইতে কহিল, ওই হত্যা। কিন্তু কোন দিকে যে নির্দেশ করিল তাহারও বুঝিবার সাধ্য রহিল না। অর্থাৎ সে ওই যে কাশের গোড়া চিবাচ্ছিল, তো সেই গোড়া চিবোতে চিবোতে সেগুলো ওই হত্যা, মানে ওই দিকে, কিন্তু কোন দিকে সে নির্দেশ করলো সেটা বোঝের উপায় থাকলো না। ভদ্রলোককে আবার জিজ্ঞাসা করলেন, কোথা অর্থাৎ কোথায়? সে বলিল, জানেন। বলিয়া পূর্ববৎ অর্থাৎ আবার আগের মতো তৃণমূল হইতে রসগ্রহণে প্রবৃত্ত হইল। তৃণমূল অর্থাৎ ওই যে কাশ তো এক ধরনের ঘাস অর্থাৎ তৃণ, তার মূল অর্থাৎ তার গোড়া, সেই গোড়া থেকে সে রস গ্রহণ করতে, যেভাবে চিবিয়ে চিবিয়ে রসটা সে গ্রহণ করছিল সেটা করতে আবার শুরু করে দিল। বাবুটি তখন অন্য লোকের সাহায্য অবলম্বন করিয়া অর্থাৎ আরেকজনের সাহায্য নিয়ে চক্রবর্তীদের গৃহের সন্ধানে চলিলেন। অর্থাৎ চক্রবর্তীদের বাড়ি তিনি খুঁজছিলেন, তো আরেকজনের সাহায্য নিয়ে তিনি চক্রবর্তীদের বাড়ির উদ্দেশ্যে চললেন। অবিলম্বে বাঘাবাগদি আসিয়া কহিল, ফটিক দাদা, মা ডাকছে। বাঘাবাগদি ফটিকদেরই বাড়ির একজন, তাদের বাড়ির হয়তো কাজ করে, তো তিনি এসে কি বলছেন যে মা ডাকছে তোমাকে। ফটিক কহিল, যাব না।
বাঘা তাহাকে বলপূর্বক আরকোলা করিয়া তুলিয়া লইয়া গেল। বলপূর্বক অর্থাৎ জোর করে, আরকোলা মানে তাকে কোলে তুলে সে নিয়ে গেল তাকে। ফটিক নিষ্ফল আক্রোশে হাত পা ছুড়িতে লাগলো। নিষ্ফল অর্থাৎ এই যে তাকে জোর করে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, সে হয়তো বাধা দিচ্ছে, এবং সে বাধা দিয়েও কিছু হবে না। ফটিক কিন্তু বাঘা বাঘদের সাথে গায়ের জোরে পারবে না, তাই তার সেই আক্রোশটা বা সেই রাগকে বলা হচ্ছে নিষ্ফল আক্রোশ। সে কি করছিল? হাত পা ছুঁতে লাগলো। ফটিককে দেখিবা মাত্র তাহার মা অগ্নিমূর্তি হইয়া কহিলেন, আবার তুই মাখনকে মেরেছিস? তাহলে ফটিককে দেখার সঙ্গে সঙ্গে তার মা রেগে যেন আগুন হয়ে গেল, গিয়ে বলছেন, তুই আবার মাখনকে মেরেছিস? তার মানে বোঝা যাচ্ছে মাখন নিজে দাদাকে মারলো বেশি করে, নিজেই কাঁদলো, নিজেই মাকে গিয়ে নালিশ করলো। এবার দেখা যাক ফটিকের কি হয়। ফটিক কহিল, না মারিনি। ফের মিথ্যে কথা বলছিস? কে বললো এটা? ফটিকের মা। কখনো মারিনি, মাখনকে জিজ্ঞাসা করো। মাখনকে প্রশ্ন করাতে মাখন আপনার পূর্ব নালিশের সমর্থন করিয়া বলিল, হ্যাঁ মেরেছে। আপনার অর্থাৎ নিজের, পূর্ব নালিশ অর্থাৎ সে তার দাদার বিরুদ্ধে যে নালিশ করেছিল আগেই, পূর্ব অর্থাৎ আগেই যে নালিশটা করেছিল সেটাকে সে সমর্থন করলো, বললো হ্যাঁ হ্যাঁ দাদা আমাকে মেরেছে। তখন আর ফটিকের সহ্য হইল না। সত্যিই তো, সে তো চাইলে প্রথমেই তার ভাইকে মারতে পারতো, সে কিন্তু মারেনি। এবার এত মিথ্যা কথা তারা সহ্য হলো না। সে কি করলো? দ্রুত গিয়া মাখনকে এক সশব্দ চর কষাইয়া দিয়ে কহিল, ফের মিথ্যা কথা। মা মাখনের পক্ষ লইয়া ফটিককে সবেগে নাড়া দিয়া তাহার পৃষ্ঠে দুটা তিনটা প্রবল চপেটাঘাত করিলেন। ফটিক মাকে ঠেলিয়া দিল। এবার মা যে দেখলেন যে ফটিক মাখনকে মারলো, তখন তিনি কি করলেন? ফটিককে নাড়া দিয়ে তার পিঠে দু তিনটে চড় মারলেন, এবং ফটিক তখন কি হলো? মাকে ঠেলে দিল। মা চিৎকার করিয়া কহিলেন, তুই আমার গায়ে হাত তুলিস? এবার তার মা কিন্তু আরো রেগে গেছে। এমন সময় সেই কাঁচা পাকা বাবুটি, কাঁচা পাকা অর্থাৎ আমরা দেখেছিলাম তার কাঁচা পাকা চুলদারির কথা বলা হয়েছে, তো সেই বাবুটি ঘরে ঢুকিয়া বলিলেন, কি হচ্ছে তোমাদের? অর্থাৎ তিনি চক্রবর্তীদের বাড়ি বলতে এই ফটিকদের বাড়ির কথাই বলছিলেন। ফটিকের মা বিস্ময়ে আনন্দে অভিভূত হইয়া কহিলেন, ও মা, এ যে দাদা, তুমি কবে এলে? বলিয়া গড় করিয়া প্রণাম করিলেন। তাহলে ফটিকের মা ভীষণ আনন্দিত হয়েছেন এবং খুব খুশি হয়েছেন। তো তিনি বলছেন কি, এই যে দাদা, তার মানে ওই কাঁচা পাকা বাবুটি হলেন ফটিকের মায়ের দাদা। বলছে তুই কবে এলে বলে তিনি কি করলেন? তার দাদাকে প্রণাম করলেন। বহুদিন হইল দাদা পশ্চিমে কাজ করিতে গিয়াছিলেন, অর্থাৎ তার দাদা কিন্তু এখানে ছিলেন না, তিনি পশ্চিমে কাজ করতে গেছিলেন। ইতিমধ্যে ফটিকের মার দুই সন্তান হইয়াছে, অর্থাৎ ফটিকের মার যে দুই সন্তান অর্থাৎ ফটিক ও মাখনকে কিন্তু তিনি আগে দেখেন। তাহারা অনেকটা বাড়িয়ে উঠিয়াছে। তাহার স্বামীর মৃত্যু হইয়াছে। তার মৃত্যু হয়েছে ফটিকের বাবার, কিন্তু একবারও দাদার সাক্ষাৎ পাই নাই। আজ বহুকাল পরে দেশে ফিরিয়া আসিয়া বিশ্বম্ভর বাবু তাহার ভগিনীকে দেখিতে আসিয়াছে। তাহলে সেই কাঁচা পাকা বাবুটির নাম বিশ্বম্ভর বাবু, যিনি কে? তিনি হলেন ফটিকের মামা। কিছুদিন খুব সমারোহ হয়ে গেল, অর্থাৎ এতদিন পরে ফটিকের মামা এসেছে, বেশ মজার সঙ্গে আনন্দের সঙ্গে কাটলো। অবশেষে বিদায় লইবার দু একদিন পূর্বে, অর্থাৎ দু একদিন আগে, তিনি যখন চলে যাবেন তার দু একদিন আগে বিশ্বম্ভরবাবু তাঁহার ভগিনীকে অর্থাৎ তার বোনকে মানে ফটিকের মাকে ছেলেদের পড়াশোনা এবং মানসিক উন্নতি সম্বন্ধে প্রশ্ন করলেন। তিনি চলে যাবেন, তো তার দু একদিন আগে তার বোনকে বললেন যে ছেলেদের পড়াশোনা কেমন, কে কেমন, তাদের ব্যাপারে জানতে চাইলেন। উত্তরে ফটিকের অবাধ্য উচ্ছৃঙ্খলতা, পাঠে অমনোযোগ এবং মাখনের সুশান্ত সুশীলতা ও বিদ্যানুরাগের বিবরণ শুনিলেন। তাহলে ফটিকের মা কি উত্তর দিলেন? যে ফটিক হচ্ছে অবাধ্য, উচ্ছৃঙ্খল, পড়াশোনায় মন নেই। আবার মাখনের প্রশংসা করলেন যে মাখন শান্ত, সুশীল এবং পড়াশোনার প্রতি তার খুব মনোযোগ। তার ভগিনী কহিলেন, ফটিক আমার হাড় জ্বালাতন করিয়াছে, অর্থাৎ ফটিক তাকে ভীষণ জ্বালাতন করেন। অর্থাৎ ফটিকের প্রতি তার ভালোবাসাটা কিন্তু মাখনের থেকে একটু হলেও কম। যদিও যে তিনি ফটিককে ভালোবাসতেন না এটা কিন্তু নয়। যাই হোক, শুনিয়া বিশ্বম্ভর প্রস্তাব করিলেন তিনি ফটিককে কলিকাতায় লইয়া গিয়া নিজের কাছে রাখিয়া শিক্ষা দিবেন। তাহলে ফটিকের মামা কি প্রস্তাব দিলেন? যে তিনি ফটিককে কলকাতায় নিয়ে গিয়ে নিজের বাড়িতে রেখে পড়াশোনা করাবেন। বিধবা এ প্রস্তাবে সহজেই সম্মত হইলেন। যে তার দাদা যে প্রস্তাব দিলেন যে ফটিককে তিনি কলকাতায় নিয়ে গিয়ে পড়াশোনা করাবেন, তাতে কিন্তু তিনি খুব সহজে রাজি হয়ে গেলেন। ফটিককে জিজ্ঞাসা করিলেন, কেমন রে ফটিক, মামার সঙ্গে কলকাতায় যাবি? ফটিক লাফাইয়া উঠিয়া বলিল, যাব। যদিও ফটিককে বিদায় করিতে তাহার মায়ের আপত্তি ছিল না, কারণ তাহার মনে সর্বদাই আশঙ্কা ছিল কোন দিন সে মাখনকে জলেই ফেলিয়া দেয় কি মাথায় পাঠায়, কি একটা দুর্ঘটনা ঘটায়।
তথাপি ফটিকের বিদায় গ্রহণের জন্য এতাদৃশ আগ্রহ দেখিয়া তিনি ঈষৎ ক্ষুণ্ণ হইলেন। মানে মায়ের মনে কিছুটা হলেও একটু ভয় ছিল যে ফটিক হয়তো তার ভাইয়ের মাথা ফাটিয়ে দেবে বা জলে ফেলে দেবে বা হয়তো কোনো একটা দুর্ঘটনা ঘটাবে। এই জন্য ফটিককে নিজের কাছ থেকে দূরে সরাতে তার কিছু আপত্তি ছিল না। কিন্তু ফটিক যে এত তাড়াতাড়ি রাজি হয়ে যাবে সেটা দেখে তিনি কিছুটা অবাক হলেন। কবে যাবে, কখন যাবে করিয়া ফটিক তার মামাকে অস্থির করিয়া তুলিল। উৎসাহে তার রাত্রি নিদ্রা হয় না। মানে ফটিক একদম ব্যস্ত হয়ে গেছেন, মামাকে অস্থির করে তুলছে যে কবে যাবে, কখন যাবে। সে ভীষণ আগ্রহী কলকাতায় যাওয়ার জন্য। উৎসাহে তাহার রাত্রে নিদ্রা হয় না, কার ঘুম হয় না ফটিকে। মানে এত উৎসাহ তার মধ্যে, এত এক্সাইটমেন্ট যে তার রাতে ঘুম হচ্ছে না। অবশেষে যাত্রাকালে অর্থাৎ যাওয়ার সময় আনন্দের ঔদার্য বশত তাহার ছিপ, ঘুড়ি, লাটাই সমস্ত মাখনকে পুত্র পৌত্রাদি ক্রমে ভোগ দখল করিবার পুরা অধিকার দিয়া গেল। অর্থাৎ শেষে যখন সে মামার সাথে কলকাতায় চলে গেল, তখন যাওয়ার সময় তার মধ্যে যে ঔদার্য বা যে একটা ভালো একটা বিষয়, তো এত খুশি সে যে আমরা খুশি হয়ে গেলে কি করি, যে অনেক সময় নিজে যেটা কাউকে হাত দিতে দিই না সেটাও দিয়ে দিতে রাজি হই। তো সেরকম হলো। তো সে কি করলো, তার মধ্যে এত উদারতা আসলো যে সে তার সবচেয়ে যে পছন্দের ছিপ, ঘুড়ি, লাটাই সমস্ত কিছু মাখনকে দিয়ে গেল। এবং কিভাবে দিয়ে গেল, পুত্র পৌত্রাদিক্রমে। অর্থাৎ সে তাকে একদম সারা জীবনের মতো ওগুলো দিয়ে গেল। কলিকাতায় মামার বাড়ি পৌঁছিয়া প্রথমত মামির সঙ্গে আলাপ হইল। এবার আমরা দেখব যে ফটিককে আমরা দেখলাম, তার জীবনে কিন্তু এবার বড় পরিবর্তন আসবে। সে মায়ের থেকে দূরে গিয়ে সে বুঝবে যে সে মাকে কতটা ভালোবাসে। যাই হোক, কলিকাতায় মামার বাড়ি পৌঁছিয়া প্রথমত মামির সঙ্গে আলাপ হইল। মামি এই অনাবশ্যক পরিবার বৃদ্ধিতে মনে মনে যে বিশেষ সন্তুষ্ট হইয়াছিলেন তাহা বলিতে পারি না। অনাবশ্যক পরিবার বৃদ্ধি অর্থাৎ তাদের ফ্যামিলিতে একটা নতুন মেম্বার এসেছে, সুতরাং পরিবারের মেম্বার বা সদস্য সংখ্যা বেড়েছে, এটা তিনি যেন কিছুটা রেগে গেলেন, মানে একটু অসন্তুষ্ট হলেন। তাহার 3টি ছেলে, তাহলে ফটিকের মামার কটি ছেলে? 3টি ছেলে। তাহার 3টি ছেলে লইয়া তিনি নিজের নিয়মে ঘর কন্যা পাতিয়া বসিয়া আছে। ইহার মধ্যে সহসা একটি 13 বৎসরের অপরিচিত অশীতি পাড়া গিয়ে ছেলে ছাড়িয়া দিলে কিরূপ একটা বিপদের সম্ভাবনা উপস্থিত হয়। বিশ্বম্ভরের এত বয়স হইল, কিন্তু তবু কিছুমাত্র যদি কাণ্ডজ্ঞান থাকে। তো তার এটা মানে ফটিকের মামির এটা মনে হয়েছে যে এমনি তো 3টে ছেলে নিয়ে আমি রয়েছি, আবার একটা 13 বছরের ছেলে এনে দিলেন তিনি। বিশ্বম্ভরের একটু বুদ্ধি নেই, অর্থাৎ তিনি তার স্বামীর প্রতি এরকম মনে করেছেন যে তার একটু বুদ্ধি নেই। এবার কি বলা হচ্ছে, বিশেষত 13-14 বৎসরের ছেলের মতো পৃথিবীতে এমন বালাই আর নেই। স্বভাব নাই, কোনো কাজেও লাগে না, স্নেহ উদ্রেক করে না, তার সঙ্গ সুখ বিশেষ প্রার্থনীয় নয়। দেখো, এই যে 13-14 বছর, এই সময়টা আমাদের প্রত্যেকটি মানুষের জীবনের বয়স সন্ধি, অর্থাৎ আমরা কিশোর বয়সকে ছেড়ে আমরা ধীরে ধীরে প্রাপ্ত বয়স্কতার পথে এগিয়ে চলি। এবং এই সময় কিন্তু ছেলে মেয়ে প্রতিটা মানুষের জীবনে শারীরিক ও মানসিক পরিবর্তন আসে। ছেলেদের ক্ষেত্রে কি হয় যে তাদের গলার স্বরের পরিবর্তন হয়, তো তাদের মনে হয় যে সে যেন হঠাৎ করে কিছুটা বেমানান হয়ে উঠেছে। এতদিন সে একরকম ছিল, হঠাৎ করে সে যেন কিছুটা অন্যরকম হয়ে উঠেছে। এই জন্য গল্পকার রবীন্দ্রনাথ ঠাকুর এসব বলছেন যে তার মধ্যে কোনো শোভাও নেই, কোনো কাজেই লাগে না, তার প্রতি স্নেহও জাগে না, এবং তার সঙ্গসুখও বিশেষ ভালো লাগে না। তাহার মুখের আধো আধো কথা ন্যাকামি, পাকা কথাও জ্যাঠামি। অর্থাৎ সে যদি বাচ্চাদের মতো কথা বলে সেটাকে ন্যাকামি মনে হয়, আবার যদি বড় বড় পাকা কথা বলে সেটাকে মনে হয় জ্যাঠামি, মানে অতিরিক্ত পাকা এরকম মনে হয়। কথা মাত্রই প্রবলভতা। হঠাৎ কাপড় চোপড়ের পরিমাণ রক্ষা না করিয়া বেমানান রূপে বাড়িয়ে ওঠে। লোকে সেটা তাহার একটা সুশ্রী স্পর্ধার স্বরূপ জ্ঞান করে। তাহার শৈশবের লালিত্য এবং কণ্ঠস্বরের মিষ্টতা সহসা চলিয়া যায়। তো এই যে ধীরে ধীরে তার মধ্যে যে শারীরিক পরিবর্তন আসছে, তার ফলে তার শৈশবের যে লালিত্য সেটা থাকে না এবং কণ্ঠস্বরের মিষ্টতা চলে যায়, অর্থাৎ তার গলার স্বরের পরিবর্তন হয়। তো আমরা প্রত্যেকটা ছেলে সেটা হয়তো ফিল করবে যে নিজেরই কেমন একটা মনে হয়। এটা বেশ 2-1 বছর এরকম সমস্যা হয়। লোকে সেজন্য তাহাকে মনে মনে অপরাধ না দিয়ে থাকিতে পারে না। শৈশব এবং যৌবনের অনেক দোষ মাফ করা যায়, কিন্তু এই সময় কোনো স্বাভাবিক অনিবার্য ত্রুটিও যেন অসহ্য বোধ হয়। এটা হচ্ছে 13-14 বছরের অর্থাৎ বয়ঃসন্ধির কিছু বৈশিষ্ট্য গল্পকার বলেছে। সেও সর্বদা মনে মনে বুঝতে পারে, সেও অর্থাৎ 13-14 বছর ছেলেরা বুঝতে পারে যে পৃথিবীর কোথাও সেটি খাপ খাইতেছে না, অর্থাৎ তাকে কোথাও যেন বানাচ্ছে না। এই জন্য আপনার অস্তিত্ব সম্বন্ধে সর্বদা লজ্জিত ও ক্ষমা প্রার্থী হইয়া থাকে।
অথচ এই বয়সেই স্নেহের জন্য কিঞ্চিত অতিরিক্ত কাতরতা জন্মায়। অর্থাৎ এই বয়সেই কিন্তু তার 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 কি প্রয়োজন হয়? স্নেহের। এই সময় যদি কোনো সহৃদয় ব্যক্তির নিকট হইতে স্নেহ কিংবা সখ্য অর্থাৎ বন্ধুত্ব লাভ করতে পারে, তবে তাহার নিকট আত্মবিকৃত হইয়া থাকে, কিন্তু তাহাকে স্নেহ করিতে কিনু সাহস করে না, কারণ সেটা সাধারণের প্রশ্রয় বলিয়া মনে করে। অর্থাৎ এই যে 13-14 বছরের ছেলেকে কেউ যদি স্নেহ করে, তাহলে সে কিন্তু তার প্রতি বিশেষ কৃতজ্ঞ হয়, কিন্তু এই যে এই বয়সের ছেলেকে কেউ স্নেহ করতে সাহস করে না, কারণ সেটাকে মনে হয় যেন প্রশ্রয়, যে ছেলেটা তো বড় হয়েছে, এখন এত স্নেহ করার কি হয়েছে, এরকম ব্যাপার। সুতরাং তাহার চেহারা ও ভাবখানা অনেকটা প্রভুহীন পথের কুকুরের মতো হইয়া যায়, যে প্রভুকে হারিয়ে একটা কুকুর পথের মধ্যে যেভাবে ঘোরে, ঠিক সেই রকম অবস্থা হয় তার। অতএব এমন অবস্থায় মাতৃভবন ছাড়া আর কোনো অপরিচিত স্থান বালকের পক্ষে নরক। অর্থাৎ আমরা বুঝতে পারছি যে লেখক একটা ভূমিকা করলেন, যেখানে তিনি বোঝাতে চেয়েছেন যে ফটিকের যা বয়স, এই বয়সে কিন্তু মার সাহচর্য বা মার কাছে থাকায় তার পক্ষে সবচেয়ে ভালো হতো, কিন্তু মাতৃভবন অর্থাৎ মায়ের কাজ ছাড়া অন্য অপরিচিত স্থান তার পক্ষে নরক। চারিদিকের স্নেহশূন্য বিরাগ তাহাকে পদে পদে কাঁটার মতো বিঁধে, যে এই যে স্নেহ ছাড়া যে বিরাগ, তার প্রতি যে খারাপ ব্যবহার, সে বিষয়গুলো এই বয়সের ছেলেদের মধ্যে কাঁটার মতো বেঁধে। এই বয়সে সাধারণত নারী জাতিকে কোন এক শ্রেষ্ঠ স্বর্গলোকের দুর্লভ জীব বলিয়া মনে ধারণা হইতে আরম্ভ হয়। অতএব তাহাদের নিকট হইতে উপেক্ষা অত্যন্ত দুঃসহ বোধ হয়। মামির স্নেহহীন চোখে সে যে একটা দুর্গ্রহের মতো প্রতিভাত হইতেছে, এই ফটিকের সবচেয়ে বেশি বাধিত। অর্থাৎ মামি যে তাকে স্নেহ করতেন না, এবং তাকে সেই স্নেহহীন চোখে তাকে অন্য কিছু তাকে হঠাৎ তার ফ্যামিলির একটি এক্সট্রা বা অতিরিক্ত কিছু মনে করতেন, এই বিষয়টা কিন্তু ফটিকের বেশ খারাপ লাগতো। মামি যদি দৈবা তাহাকে কোনো একটা কাজ করিতে বলিতেন, তাহা হইলে সে মনের আনন্দে যতটা আবশ্যক তার চেয়ে বেশি কাজ করিয়া ফেলিত। অবশেষে মামি যখন তাহার উৎসাহ দমন করিয়া বলিতেন, ঢের হয়েছে, ওতে আর তোমায় হাত দিতে হবে না, এখন তুমি নিজের কাজে মন দাওগে, একটু পড়বে যাও। অর্থাৎ মামি যদি কখনো দৈবাত অর্থাৎ যে হয়তো দৈবিক কারণে বা হঠাৎ করে কোনো কাজ হয়তো দিলেন, তখন সে মনের আনন্দে কাজ করে, এবং মামি যা দিয়েছেন, যেটুকু কাজ দিয়েছেন তার চেয়ে হয়তো বেশি করে ফেলতো, তখন মামি কিন্তু তার প্রশংসা করতেন না, বরং তাকে দমন করে দিয়ে বলতেন, অনেক হয়েছে, এখন তুমি নিজের কাজ করবে, একটু পড়বে। তখন তার মানসিক উন্নতির প্রতি মামির একটা এতটা যত্নবাহুল্য তাহার অত্যন্ত নিষ্ঠুর অবিচার বলিয়া মনে হইত। অর্থাৎ মামি যে হঠাৎ তার পড়াশোনার প্রতি এত গুরুত্ব দিচ্ছেন, যে বিষয়টাকে তার মনে হতো নিষ্ঠুর অবিচার। ঘরের মধ্যে এইরূপ অনাদর, ইহার পর আবার হাঁপ ছাড়িবার জায়গা ছিল না। দেয়ালের মধ্যে আটকা পড়িয়া কেবলই তাহার সেই গ্রামের কথা মনে পড়ত। আমরা দেখেছি গল্পে শুনতে যে ফটিক গ্রামে কিভাবে স্বাধীনভাবে ঘুরে বেড়াতো, তো এখানে এসে সে 4 দেওয়ালের মধ্যে আটকা পড়ে গেছে, এবং এই দেওয়ালের মধ্যে আটকা পড়ে তার কি মনে পড়তো? তার সেই গ্রামের কথা। তো গ্রামের কি কি বিষয় মনে পড়তো, এই জায়গাটা ভালো করে মনে রাখবে, যে প্রকাণ্ড একটা ধাউস ছুরি লইয়া মো বো শব্দে উড়াইয়া বেড়াইবার সেই মাঠ, তাইরে নাইরে না করিয়া উচ্চস্বরে স্বরচিত রাগিনী আলাপ করিয়া অকর্মণ্যভাবে ঘুরিয়া বেড়াইবার সেই নদী তীর, দিনের মধ্যে যখন তখন ঝাঁপ দিয়া পড়িয়া সাঁতার কাটিবার সেই সংকীর্ণ স্রোতস্বিনী, সেই সব দলবল উপদ্রব স্বাধীনতা, এবং সর্বোপরি সেই অত্যাচারিণী অবিচারিণী মা অহর্নিশি অর্থাৎ দিন রাত তাহার নিরুপায় চিত্তকে আকর্ষণ করত। এই যে সে যে গ্রামে কি করতো, বড় একটা ঘুড়ি নিয়ে বো বো করে উড়িয়ে বেড়াতো, তাইরে নাইরে না এরকম উচ্চস্বরে নিজের বা গান করতে করতে সে অকর্মণ্যভাবে ঘুরে বেড়াতো, কোনো উদ্দেশ্য ছাড়াই ঘুরে বেড়াতো, এবং যখন তখন নদীতে তাদের যে ছোট নদী ছিল, স্রোতস্বিনী অর্থাৎ নদীর ঝাঁপ দিয়ে সাঁতার কাটতো, বা এই যে দলবল মিলে তারা নানা উপদ্রব করতো, যে স্বাধীন তার জীবন ছিল সেটাকে, এবং সর্বোপরি তার যে অত্যাচারিণী অবিচারিণী মা, তার মা তো তার উপরে বেশ ভালোই অবিচার করতেন, তবুও সেই মাকে কিন্তু সে দিন রাত তাকে মনে করত, এবং এই বিষয়গুলি তার মনকে আকর্ষণ করত। জন্তুর মতো এক প্রকার অবুঝ ভালোবাসা, কেবল একটু কাছে যাইবার অন্ধ ইচ্ছা, কেবল একটা না দেখিয়া অব্যক্ত ব্যাকুলতা, গধূলির সময়ের মাতৃহীন বৎসের মতো কেবল একটা আন্তরিক মা ক্রন্দন, সে লজ্জিত শঙ্কিত শীর্ণ দীর্ঘ অসুন্দর বালকের অন্তরে কেবলই আলোড়িত করত।
তো এই যে একটা জন্তুর মতো একটা অবুঝ ভালোবাসা, এই যে একটা ইচ্ছে মায়ের কাছে যাওয়ার, তো এই বিষয়টা, এই যে মা ক্রন্দন, এই বিষয়টা কিন্তু তাকে ভীষণভাবে কষ্ট দিত। এ তো গেল মামার বাড়ির কথা। এবার স্কুলে তার অবস্থা কি ছিল দেখো। স্কুলে এত বড় নির্বোধ এবং অমনোযোগী বালক আর ছিল না। একটা কথা জিজ্ঞাসা করিলে সে হাঁ করিয়া চাহিয়া থাকিত। মাস্টার যখন তা মার আরম্ভ করিত তখন ভারাক্রান্ত গর্ধবের মতো নীরবে সহ্য করিত। অর্থাৎ তাকে কিছু, সে ভীষণ অমনোযোগী ছিল, নির্বোধ ছিল, সে তাকে যদি একটা কিছু জিজ্ঞেস করা হতো সে হাঁ করে চেয়ে থাকতো। এবং মাস্টার যখন মার আরম্ভ করতেন সে কিন্তু ঠিক একটি গাধা যে পরিশ্রম করে যায় অথচ কোনো প্রতিক্রিয়া জানায় না, সেই রকম সে মাস্টার মশাই সেই মারকে সহ্য করত। ছেলেদের যখন খেলিবার ছুটি হইত তখন জানালার কাছে দাঁড়াইয়া দূরের বাড়িগুলার ছাদ নিরীক্ষণ করিত। সে কিন্তু খেলছে না, যাকে আমরা দেখেছি সারাক্ষণ খেলে বেড়াতে গ্রামে, সে কিন্তু শহরে এসে কি করতো, যখন খেলার ছুটি হতো তখন জানলার কাছে দাঁড়িয়ে বাড়িগুলোর ছাদ নিরীক্ষণ করতো, অর্থাৎ দেখতো। যখন সেই দ্বিপ্রহর রৌদ্রে কোনো একটা ছাদে দুটি একটি ছেলে মেয়ে কিছু একটা খেলার ছলে ক্ষণেকের জন্য দেখা দিয়া যাইত তখন তাহার চিত্ত অধীর হইয়া উঠিত। অর্থাৎ সে দুপুরের রোদে যদি ছাদে দু একটা ছেলে মেয়েকে দেখা যেত খেলার জন্য এসেছে, তখন কিন্তু তার মনটা চঞ্চল হয়ে উঠত। একদিন অনেক প্রতিজ্ঞা করিয়া অনেক সাহসে মামাকে জিজ্ঞাসা করিয়াছিল, মামা, মার কাছে কবে যাব? মামা বলিয়াছিলেন, স্কুলের ছুটি হোক। তো এই যে তার বাড়ির প্রতি একটা টান, মায়ের কাছে যাবার প্রবল ইচ্ছে, মায়ের স্নেহ পাবার ইচ্ছে, এই বিষয়টায় তার মধ্যে অনেক দিন ধরে চলছিল। এবং একদিন নিজেকে অনেক বুঝিয়ে অনেক সাহস নিয়ে সে কিন্তু মামাকে প্রস্তাবটা দিয়ে দিল যে মামা, আমি মায়ের কাছে কখন যাব। সে কিন্তু বলেনি বাড়ি কখন যাবো। দেখো, মায়ের প্রতি যে একটা ভালোবাসা সে অনুভব করছিল, সেই জন্য সে বলল মার কাছে কবে যাব। তো মামা কি বলেছিলেন যে স্কুলের ছুটিও। আচ্ছা, কার্তিক মাসে পূজার ছুটি। কোন মাসে? কার্তিক মাসে। সে এখনো ঢের দেরি। একদিন ফটিক তাহার স্কুলের বই হারাইয়া ফেলিল। তখন কি হলো, এই জায়গাটা মনে রাখবে। তো কি হলো, একে তো সহজে পড়া তৈরি হয় না, তাহার পর বই হারাইয়া একেবারে নাচার হইয়া পড়িল, অর্থাৎ তার করুণ বসা হয়ে পড়ল। এমনি পড়া মুখস্থ করতে পারে না, তারপর আবার বই হারিয়েছে। মাস্টার প্রতিদিন তাহাকে অত্যন্ত মারধর অপমান করিতে আরম্ভ করিলেন। স্কুলে তাহার এমন অবস্থা হইল যে তাহার মামাতো ভাইরা তাহার সহিত সম্বন্ধ স্বীকার করিতে লজ্জাবোধ করিত। অর্থাৎ তার এমন অবস্থা যে মামাতো ভাইরাও পরিচয় দিতে মানে লজ্জাবোধ করতো যে এই ছেলেটি আমার পিস্তুত ভাই, এটা বলতে তারা যেন লজ্জা পেত। ইহার কোনো অপমানে তাহারা অন্যান্য বালকের চেয়েও যেন বলপূর্বক বেশি করিয়া আমোদ প্রকাশ করিত। অর্থাৎ এই ফটিকের যদি কোনো কারণে অপমান হতো স্কুলে, তাহলে কিন্তু অন্যান্য ছেলেদের তুলনায় তার মামার ছেলেরা যেন বেশি খুশি হতো। অসহ্য বোধ হওয়াতে একদিন ফটিক তাহার মামির কাছে নিতান্ত অপরাধীর মতো গিয়া কহিল, বই হারিয়ে ফেলেছি। মামি অধরের দুই প্রান্তে বিরক্তি দেখা অঙ্কিত করিয়া বলিলেন, মানে মামি ভীষণ বিরক্ত হয়ে গেলেন, তার ঠোঁটের দুই কোণে সেই বিরক্তির ভাব প্রকাশ পেল। তিনি বলেন, বেশ করেছ, আমি তোমাকে মাসের মধ্যে 5 বার করে বই কিনে দিতে পারি না। ফটিক আর কিছু না বলিয়া চলিয়া আসিল। সে যে পরের পয়সা নষ্ট করিতেছে এই মনে করিয়া তাহার মায়ের উপর অত্যন্ত অভিমান উপস্থিত হইল। নিজের হীনতা এবং দৈন্য তাহাকে মাটির সহিত মিশাইয়া ফেলিল। এই যে মামি যে বললেন তাকে যে তোমাকে আর 5 বার করে বই কিনে দিতে পারি নে, এতে তার মনে হলো সে যেন পরের পয়সা নষ্ট করছে। এতে কি হলো, তার অভিমান হলো মায়ের উপর যে মা তাকে কেন পাঠালেন। আচ্ছা, স্কুল হইতে ফিরিয়া সেই রাত্রে তাহার মাথা ব্যথা করিতে লাগিল এবং গা শিরশির করিয়া আসিল। বুঝিতে পারিল তাহার জ্বর আসিতেছে। বুঝিতে পারিল ব্যামো বাধাইলে তাহার মামির প্রতি অত্যন্ত অনর্থক উপদ্রব করা হইবে, অর্থাৎ মামির উপর যেন হঠাৎ করে চাপ দেওয়া হবে। মামির ব্যামোটাকে বা এই রোগটাকে যে কিরূপ একটা অকারণ অনাবশ্যক জ্বালাতনের স্বরূপ দেখিবে তাহা সে স্পষ্ট উপলব্ধি করিতে পারিল। অর্থাৎ তার মনে হলো এই যে আমার হঠাৎ করে মাথা ব্যথা করছে, গা শিরশির করছে, জ্বর আসছে, মামি যদি এটা জানতে পারেন তাহলে কিন্তু মামি ভীষণ রেগে যাবে এবং মনে করবেন যে আমি তাকে জ্বালাতন করছি। রোগের সময় এই অপরমন্য অদ্ভুত নির্বোধ বালক পৃথিবীতে নিজের মা ছাড়া আর কাহারও কাছে সেবা পাইতে পারে এরূপ প্রত্যাশা করিতে তাহার লজ্জা বোধ হইতে লাগলো। তো এই যে অকর্মণ্য অদ্ভুত নির্বোধ বালক বলা হয়েছে ফটিককে, যে এই যে শরীর খারাপের সময় অন্য কেউ, নিজের মা ছাড়া অন্য কেউ যে তার সেবা করবে এটা কিন্তু সে প্রত্যাশাও করে না।
দেখো, আমাদের সকলেরই দেখবে জ্বর হলে মা যদি মাথায় একটু হাত বুলিয়েও দেয়, তবুও মনে হয় যে না, আমার শরীরটা যেন ঠিক হয়ে গেল। কোনো দিন যদি এরকম হয় কারো যে ধরো তোমার মা বাড়িতে নেই, তোমার শরীর খারাপ, দেখবে যেন শরীর খারাপটা আরো বেশি খারাপ মনে হয়। এবং মা ফিরে এসে যদি মাথায় একটু হাত বুলিয়ে দেন বা গায়ে একটু হাত বুলিয়ে দেন, মনে হয় যেন আমার শরীরটা ঠিক হয়ে গেল। আচ্ছা, যাই হোক, পরদিন প্রাতঃকালে অর্থাৎ সকালবেলা আমরা দেখলাম রাতে তার শরীরটা খারাপ হচ্ছিল, সকালবেলা ফটিককে আর দেখা গেল না। চতুর্দিকে প্রতিবেশীদের ঘরে খোঁজ করিয়া তাহার কোনো সন্ধান পাওয়া গেল না। সেদিন আবার রাত্রি হইতে মুষলধারে শ্রাবণের বৃষ্টি বইতেছে, অর্থাৎ তখন শ্রাবণ মাস ছিল। সুতরাং তাহার খোঁজ করিতে লোকজনকে অনর্থক অনেক অনেক ভিজিতে হইল। অবশেষে কোথাও না পাইয়া বিশ্বম্ভর বাবু পুলিশে খবর দিলেন। অর্থাৎ সকালবেলা থেকে ভীষণ, সেদিন রাত থেকে ভীষণ বৃষ্টি, সকালবেলা থেকে ফটিককে দেখতে না পেয়ে অনেক খোঁজা হলো, কোথাও খুঁজে না পেয়ে বিশ্বম্ভর বাবু পুলিশে খবর দিলেন। সমস্ত দিনের পর সন্ধ্যার সময় একটা গাড়ি আসিয়া বিশ্বম্ভর বাবুর বাড়ির সম্মুখে দাঁড়াইল, সম্মুখে অর্থাৎ সামনে। তখনও ঝুপ ঝুপ পড়িয়া অবিশ্রাম মানে অনবরত বৃষ্টি পড়িতেছে। রাস্তায় এক হাঁটু জল দাঁড়াইতে গিয়াছে। দুজন পুলিশের লোক, কতজন? 2 জন, মনে রাখবে এটা। 2 জন পুলিশের লোক গাড়ি হইতে ফটিককে ধরাধরি করিয়া নামাইয়া বিশ্বম্ভর বাবুর নিকট উপস্থিত করিলেন। তাহার আপাদ মস্তক ভেজা, অর্থাৎ পা থেকে মাথা পর্যন্ত ভেজা, সর্বাঙ্গে কাদা, অর্থাৎ সারা দেহ কাদা, মুখ চক্ষু লোহিত বর্ণ, অর্থাৎ সে যে প্রচন্ড জ্বরগ্রস্ত বোঝা যাচ্ছে, তার কারণ তার মুখ আর চোখ লাল হয়ে রয়েছে, থরথর করিয়া কাঁপিতেছে। একই জ্বর, তারপর যদি বৃষ্টিতে ভেজে, গায়ে কাদা মাখা থাকে, তো এরকম তো হবেই। বিশ্বম্ভর বাবু প্রায় কোলে করিয়া তাহাকে অন্তপুরে লইয়া গেলেন, অর্থাৎ বাড়ির ভিতরে নিয়ে গেলেন। মামি তাহাকে দেখিয়া বলিয়া উঠলেন, কেন বাপু, পরের ছেলেকে নিয়ে কেন এই কর্মভোগ? দাও, ওকে বাড়ি পাঠিয়ে দাও। এটা কে বললেন? মামি। বাস্তবে সমস্ত দিন দুশ্চিন্তায় তাহার ভালো রূপ আহারাদি হয় না, অর্থাৎ চিন্তাতে তিনি সারাদিন খেতেও পারেননি ঠিক করে। নিজের ছেলেদের সহিত না হোক অনেক খিটখিট করিয়াছেন, মানে একটা ছেলে তার বাড়িতে ছিল, হঠাৎ করে নিখোঁজ, এটা তো এক চিন্তারই বিষয়। তো তার মামিও চিন্তান্বিত ছিলেন। ফটিক কাঁদিয়া কহিয়া উঠিল, এটা উল্টো হয়ে গেছে, কহিয়া উঠিল হবে, কাঁদিয়া উঠিয়া কহিল, আচ্ছা, আমি মার কাছে যাচ্ছিলাম, আমাকে ফিরিয়ে এনেছে। মানে তারও অভিমান হয়েছে যে আমি তো চলেই যাচ্ছিলাম, আমাকে তো ফিরিয়ে এনেছে। বালকের জ্বর অত্যন্ত বাড়িয়া উঠিল, সমস্ত রাত্রি প্রলাপ বকিতে লাগলো। অতিরিক্ত শরীর খারাপ হলে যেটা হয়, মানে ভুলভাল বকা হয়। বিশ্বম্ভর বাবু চিকিৎসক লইয়া আসিলেন। ফটিক তাহার রক্তবর্ণ চক্ষু একবার উন্মিলিত করিয়া পরিকাঠের দিকে হতবুদ্ধিভাবে তাকাইয়া কহিল, মামা, আমার ছুটি হয়েছে কি? ছুটির পরে নিয়ে যাবেন বলেছিলেন মায়ের কাছে, তাই এই যে সে প্রলাপ বকছে, অতিরিক্ত শরীর খারাপের ঘুরে সে মামাকে কি বলছে, সে একটুখানি চোখ খুলে কি বলল, বাবা, আমার ছুটি হয়েছে কি? বিশ্বম্ভর বাবু রুমালের চোখ মুছিয়া সস্নেহে ফটিকের শীর্ণ তপ্ত হাতখানি হাতের উপর লইয়া তাহার কাছে আসিয়া বসলেন। বিশ্বম্ভর বাবু ভীষণ কষ্ট পাচ্ছেন এই ছেলেটার এই শরীর খারাপ এই অবস্থা দেখে, এবং মায়ের প্রতি তার যে আবেগ সেটা অনুভব করতে পেরে তিনি কি করলেন, তার এই যে রোগা হাতটি এবং গরম হাতটি, যেহেতু সে জ্বরগ্রস্ত, তার তপ্ত হাতখানি অর্থাৎ গরম হাতটি নিজের হাতের উপর নিয়ে তার কাছে বসলেন। ফটিক আবার বিড়বিড় করিয়া বকিতে লাগলো, বলিল, মা, আমাকে মারিস নে মা, সত্যি বলছি আমি কোনো দোষ করিনি। মানে সে ওই মায়ের কথা মনে করছে, মা তাকে মারতো, তো সে সেটা বলছে যে মা, সে যেন মনে করছে যে সে তার মায়ের কাছে আছে, এরকম প্রলাপ বকছে সে। পরদিন দিনের বেলা কিছুক্ষণের জন্য সচেতন হইয়া ফটিক কাহার প্রত্যাশায় ফ্যাল করিয়া ঘরের চারিদিকে যাচ্ছে। অর্থাৎ পরের দিন কি হলো, তার কিছুটা চেতন আসলো। তো সে তো অচেতন হয়ে প্রলাপ বকছিল, তো তার যেন আসার প্রত্যাশা করছে যে কেউ হয়তো আসবে। সেই ব্যক্তিটি অবশ্যই তার মা। নিরাশ হইয়া আবার নীরবে দেওয়ালের দিকে মুখ করিয়া পাশ ফিরিয়া শুইল, অর্থাৎ কেউ আসেনি ভেবে সে নিরাশ হয়ে দেয়ালের দিকে পাশ ফিরে শুনল। বিশ্বম্ভরবাবু তাহার মনের ভাব বুঝিয়ে তার কানের কাছে মুখ নত করিয়া, অর্থাৎ মুখ নিচু করে মৃদুস্বরে, অর্থাৎ খুব ধীরে ধীরে বললেন, ফটিক, তোর মাকে আনতে পাঠিয়েছি। তিনি বুঝেছিলেন যে এই ছেলেটিকে যদি তার মাকে এনে দেওয়া যায় তার কাছে, তাহলে সে খুশি হবে। তার পরদিনও কাটিয়া গেল। ডাক্তার চিন্তিত বিমর্ষ মুখে জানাইলেন, অবস্থা বড়ই খারাপ, অর্থাৎ ফটিকের শরীরের অবস্থা খুবই খারাপ। বিশ্বম্ভরবাবু তিনি তো প্রদীপের রোগশয্যায় বসিয়া প্রতি মুহূর্তেই ফটিকের মাতার জন্য প্রতীক্ষা করিতে লাগলেন। আচ্ছা, মানে একটা প্রদীপ জ্বলছিল রোগীর পাশে, তো সেই রোগশয্যায় বসে তিনি ফটিকের মায়ের জন্য অপেক্ষা করছিলেন। ফটিক খালাসিদের মতো সুর করিয়া বলিতে লাগিল, এক বাও মেলে না, দো বাও মেলে না।
তাহলে সে খালাসিদের মতো সুর করে কি বলছিল মনে রাখবে। তো এই খালাসিদের সুর সে কোথায় শিখেছিল দেখো, কলিকাতায় আসিবার সময় কতকটা রাস্তা স্টিমারে আসিতে হইয়াছিল। খালাসিরা কাছি ফেলিয়া সুর করিয়া জল মাপিত। ফটিক প্রলাপে তাহাদেরই অনুকরণে অর্থাৎ তাদের মতো করে করুণ স্বরে জল মাপিতেছে, এবং যে অকল সমুদ্রে যাত্রা করিতেছে বালক রশি ফেলিয়া তাহার তল পাইতেছে না। অর্থাৎ খালাসি যেমন জল মাপ করে, সেও যেন সেরকম জল মাপছিল এবং সে যেন অতলে তলিয়ে যাচ্ছিল, অর্থাৎ সে যেন ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়ছে। এমন সময় ফটিকের মাতা ঝড়ের মতো ঘরে প্রবেশ করিয়া উচ্চ কলরবে শোক করিতে লাগলেন। অর্থাৎ হঠাৎ করে ঝড়ের মতো ঘরে প্রবেশ করে ফটিকের মা তিনি জোরে জোরে শোক করতে লাগলেন। বিশ্বম্ভরবাবু বহু কষ্টে তাহার শোকোচ্ছ্বাস নিবৃত্ত করিলে, অর্থাৎ তাকে এই যে বিলাপ করতে বা কষ্ট পেতে তাকে একটু তাকে থামালে তিনি শয্যার উপর আছাড় খাইয়া পড়িয়া উচ্চস্বরে ডাকলেন, ফটিক সোনা মানিক আমার। ছেলেকে তিনি ডাকছেন। ফটিক যেন অতি সহজে তাহার উত্তর দিয়া কহিল, হ্যাঁ। অর্থাৎ তার অবস্থা যে কতটা খারাপ বুঝতে পারছি, নাহলে এতক্ষণ তার যা মানসিক অবস্থা হয়েছিল মায়ের জন্য মাকে জড়িয়ে ধরা উচিত ছিল। সে কিন্তু শুধু বলল, মা আবার ডাকিলেন, ওরে ফটিক বাপধন রে। ফটিক আস্তে আস্তে পাশ ফিরিয়া কাহাকেও লক্ষ্য না করিয়া মৃদুস্বরে কহিল, মা এখন আমার ছুটি হয়েছে মা, এখন আমি বাড়ি যাচ্ছি। অর্থাৎ বাড়ি যাবার প্রতি যে তার তীব্র আকর্ষণ সেটা যেন সম্ভব হচ্ছে, অর্থাৎ ধীরে ধীরে ফটিক যেন মৃত্যু বলে ঢলে পড়ছে। এই ছিল তোমাদের পাঠ্য গল্প ছুটি। তোমরা যারা ভালো করে গল্পটা পড়েছে অবশ্যই মনটা ভারাক্রান্ত হয়ে উঠবে ফটিকের জন্য। এরকম ছেলে আমরা যারা গ্রামে গঞ্জে থাকি বা যাওয়ার অভিজ্ঞতা আছে আমাদের, আমরা দেখেছি এরকম ছেলে আমরা অনেক দেখেছি। এরা একটু দুষ্টু প্রকৃতির হলেও মন কিন্তু এদের ভীষণ ভালো হয়। তো এরকমই একটি গল্প ছুটি আমরা পাঠ করলাম, যেখানে আমরা ফটিককে পেলাম। তো এই গল্প থেকে কেমন প্রশ্ন আসতে পারে আমরা পড়ার সময় কিছু কিছু দেখলাম, এবং ফটিকের এই যে গ্রাম্য জীবন থেকে শহর জীবনে তার যে পরিবর্তন সেই সমস্ত বিষয় আমরা ভালো করে পড়ব, এবং এরপরে আমি আরেকটি ভিডিওতে এই ছুটি গল্পের প্রশ্ন আলোচনা করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আবার আসবো আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজ এ পর্যন্ত।